সজল ঘোষ ওখানে আমরা দেখলাম উপস্থিত হলেন, বরানগর বিধানসভার বিধায়ক। এই অথরিটিটা কে দিল? পুরনো তৃণমূলদের ভালো তৃণমূল করতে হবে বলে কোথাও কি কোনো তথ্য প্রমাণ লোপাটের কোনো বিষয় চলছে? তাই তো শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন না, ভালো তৃণমূলেদের বিজেপিতে নেবেন, ফলে ওরা এখন বিজেপিতে যাওয়ার রাস্তা পরিষ্কার করছে। সেদিন দাঁড়িয়ে এই মমতা ব্যানার্জির দল তৈরি হয়েছিল আরএসএস এর নকশা মেনে। আজকের দিনে দাঁড়িয়েও এই আরেকটা প্ল্যান আরএসএস এর, এটা আর কিছুই না। মমতা ব্যানার্জির মুখে আর অনেক কিছু মানাতে পারে, উনি গান ছবি আঁকুন, ঘোড়ার ডিম, ওনার মুখে আর যাই হোক নীতিনৈতিকতার কথা মানায় না। ভোটের ফল প্রকাশ হলো, তারপরে এক মাসও যেতে পারলো না, আমরা দেখলাম তৃণমূলের দলের ভেতরে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। তৃণমূল এই মুহূর্তে দুভাগে ভাগ হয়ে গেছে। সম্প্রতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপ সাহার নেতৃত্বে ভালো তৃণমূল এর দাবি তুলে নতুন রাজনৈতিক মঞ্চ গড়ার উদ্যোগ নিলেন তারা বললেন যে তারা নাকি ভালো তৃণমূল গড়বেন। এই বিষয়টিকে সিপিআইএম কিভাবে দেখছে? তাই তো শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন না, ভালো তৃণমূলেদের বিজেপিতে নেবেন, ফলে ওরা এখন বিজেপিতে যাওয়ার রাস্তা পরিষ্কার করছে। ভালো তৃণমূল হিসেবে তাই নিজেদেরকে প্রমাণ করতে চাইছে, এর বাইরে অন্য কিছু না। এই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তাকে সিপিআইএম বহিষ্কার করেছিল, তারপরে দেখা গেল সে তৃণমূলে গেলেন এবং এখন দেখা যাচ্ছে সে তৃণমূলে গিয়ে বলছেন তিনি নাকি ভালো তৃণমূল করবেন। এটা কি আদৌ সম্ভব? যেদিন দাঁড়িয়ে ঋতব্রত ব্যানার্জিকে আমাদের পার্টি বহিষ্কার করেছিল সেদিন দাঁড়িয়ে ঋতব্রত ব্যানার্জি রাজ্যসভার সাংসদ ছিল। তারপর দাঁড়িয়ে আমরা অনেক কিছুই দেখলাম, মমতা ব্যানার্জি অনেক কথা বলেছে, সিপিএম সঠিক সিদ্ধান্ত নিয়েছিল ইত্যাদি প্রভৃতি, প্রচুর কথা বলেছে, প্রচুর কান্নাকাটি করেছেন। কিন্তু কথা হচ্ছে সেদিন দাঁড়িয়ে ঋতব্রত ব্যানার্জির এত চারিত্রিক দোষ আছে, টাকা পয়সা সংক্রান্ত বেশ কিছু অ্যানোমালিজ পার্টি পেয়েছিল, আয়ের সঙ্গে সঙ্গতিহীন ব্যয়ের একটা বেশ ভালো রকমের একটা বিষয় ছিল। এই সব কিছুর পরে দাঁড়িয়েও মমতা ব্যানার্জি সেদিন তাকে দলে নিয়েছিল। সেদিন দাঁড়িয়ে এই মমতা ব্যানার্জির দল তৈরি হয়েছিল আরএসএস এর নকশা মেনে। এই পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে যাতে বামপন্থীদেরকে শেষ করা যায় বা বামফ্রন্ট সরকারকে ফেলা যায়, কমিউনিস্টদের বিরুদ্ধে দাঁড়িয়ে সেদিন তৈরি হয়েছিল আরএসএস এর নীল নকশা মেনে। আজকের দিনে দাঁড়িয়েও এই প্রথমে চেষ্টা করেছিল একটু যে এই দীর্ঘদিন ধরে এখানে তৃণমূল কংগ্রেসের এই অপশাসনের পরে আমাদের রাজ্যের মানুষ একটা পরিত্রাণ চেয়েছিলেন, বিজেপিকে ভোট দিয়েছেন। বিজেপি সরকারে আসার পর থেকে গরিব মানুষের ওপরে যেভাবে আক্রমণ নেমে আসছে, তার পাশেও কোথাও তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একমাত্র খুঁজে পাওয়া যাচ্ছে কাদেরকে? একমাত্র খুঁজে পাওয়া যাচ্ছে এই আমাদের যারা রয়েছেন, একমাত্র লাল ঝান্ডার লোকেদেরই খুঁজে পাওয়া যাচ্ছে। এই তো আরএসএস দেখলো খুব বিপদ, হ্যাঁ, তাই একটু অভিষেকের গায়ে ডিম ছুড়িয়ে এসব চেষ্টা করেছিল আর একবার একটু তুলে আনার তৃণমূল কংগ্রেসকে, কিন্তু সেটা সম্ভব হয়নি। এবং তারপর দাঁড়িয়ে আমরা দেখলাম আরেকটা প্ল্যান আরএসএসের, এটা আর কিছুই না, একদম মেনে এটা ওই ভালো তৃণমূল হওয়ার দিকে যাচ্ছে। ভালো তৃণমূল হলে পরে আবার বিজেপিতে যাওয়ার রাস্তা পরিষ্কার হবে। তার মাঝখানে কিছুটা সময় এটা বিরোধী দলের ভূমিকা হয়তো এটা পালন করতে চাইবে, কিন্তু এসব করে কোনো লাভ হবে না। এই যে বিধায়কদের নাম বললেন, এন্টালিতে কি ঘটনা ঘটেছে, এন্টালিতে কত পরিমাণ, এন্টালি বিধানসভার মধ্যে কী পরিমাণ বেআইনি বাড়ি তৈরি হয়েছে আমরা প্রত্যেকে জানি। সন্দীপন সাহার কোথাও কোনো পার্ট ছিল না, কোথাও কোনো রোল ছিল না, আমরা মেনে নেব নাকি? কে মেনে নেবে বলুন তো? সবাই জানে যে ওই মুখগুলো আসলে দুর্নীতিগ্রস্ত মুখ। শুভেন্দু অধিকারী যেরকম তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে ওয়াশিং মেশিনে সাফ হয়ে গেছেন, এরাও এখন তাই চাইছে, এর বাইরে অন্য কিছুই না। দিদি, সম্প্রতি আমরা দেখতে পেলাম মমতা ব্যানার্জি তিনি ধর্মতলায় ধর্ণা দিলেন, তিনি নৈতিকতার কথা বললেন, তিনি বললেন সাধারণ জনগণের পাশে থাকবে, গরিব মানুষের পাশে থাকবে। তার পর মুহূর্তেই আমরা দেখতে পেলাম সুরেন্দ্রনাথ কলেজের মতো একটি কলেজে উই পোকা ধরা টাকার বাক্স উদ্ধার হচ্ছে। শুধু সেটি নয়, তার সাথে আমরা দেখতে পেলাম দুটো বেডরুম উদ্ধার হলো, যেখানে আসবাবপত্র রয়েছে, এসি রয়েছে, এছাড়াও ইউনিয়ন রুম থেকে গান পর্যন্ত উদ্ধার হলো। এই বিষয়টি সম্পর্কে কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে আমাদের রাজ্যের এই কলেজগুলোকে একদম দুষ্কৃতীদের একটা অন্যতম কেন্দ্রস্থলে পরিণত করেছিল, আমরা জানি। কিন্তু কলেজগুলো শুধু দুর্নীতির আখড়া হয়ে ওঠেনি, শুধু দুষ্কৃতীদের আখড়া হয়ে ওঠেনি। আমরা দেখলাম নানান রকমের অসামাজিক কার্যকলাপ, ওয়ো রুমের মতন করে কলেজের একটি রুম, দুটি রুম, সেগুলো ভাড়া দেওয়া হচ্ছে। এগুলো হচ্ছে যে আমরা দেখেছি এই অধঃপতন তৃণমূল কংগ্রেস চালু করে দিয়ে গেছে আমাদের এই গোটা পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে।
মমতা ব্যানার্জির মুখে আর অনেক কিছু মানাতে পারে। উনি গান ছবি আঁকুন, ঘোড়ার ডিম, কবিতা লিখুন, ওইপাং ওপাং ছপাং টপাং ইত্যাদি যা খুশি লিখুন না কেন, ওনার মুখে আর যাই হোক নীতিনৈতিকতার কথা মানায় না। দিদি তারপরেও যেটা বলার সেটা হলো এই যে সুরেন্দ্রনাথের যে ঘটনাটা ঘটলো, এরকম বহু কলেজ আছে যেখানে এরকম ঘটনা রোজ ঘটে চলেছে, যেটা আমাদের সামনে উঠে আসছে না। এই যে তৃণমূল যখন সরকারে ছিল, তাদের শিক্ষা ব্যবস্থার উপরে যে দখলদারি, সেই দখলদারির চিত্রটাই কি তুলে ধরলো এই সুরেন্দ্রনাথ কলেজের ঘটনাটি? হ্যাঁ, অবশ্যই দখলদারির একটা চিত্র তো তুলে ধরলই, কিন্তু তার সাথে আর একটা প্রশ্নও হচ্ছে যে ছুড়ে দিয়ে গেল আমাদেরকে। সজল ঘোষ ওখানে আমরা দেখলাম উপস্থিত হলেন, বরানগর বিধানসভার বিধায়ক, এবং তিনি ওখানে উপস্থিত হয়ে গোটা কার্যকলাপটা করালেন। ওখানে এই যাবতীয় রেড টেড যাবতীয় হলো, এই অথরিটিটা কে দিল? এটা তো প্রপার আইনি পদ্ধতিতে এই কাজগুলো হওয়ার দরকার ছিল। এইটা কোথাও দাঁড়িয়ে এই বিষয়টা ঠিক লাগলো না। তার কারণ কোথাও দাঁড়িয়ে কি তাহলে এরকম, কারণ আমরা জানি ইতিমধ্যে দাঁড়িয়ে ওখানে পাড়ার কিছু লোকজন, দু একজন ছাত্র থাকলেও থাকতে পারে, তারা এবিভিপির একটা বর্মটর্ম পড়ে কলেজে গেছে। তো কথা হচ্ছে যে তাহলে কি কোথাও দাঁড়িয়ে ওই পুরনো তৃণমূলদের ভালো তৃণমূল করতে হবে বলে কোথাও কি কোনো তথ্য প্রমাণ লোপাটের কোনো বিষয় চলছে? এটাও একটা হচ্ছে যে প্রশ্ন থেকে গেল। এ তো প্রপার অথরিটি দিয়ে করানোর কথা ছিল। উনি বিধায়ক হতেই পারেন, ওনার এটা মনোবাসনা থাকতেই পারে, ওনার এলাকার মধ্যে একটি কলেজ, মানে বাসস্থান এলাকার মধ্যে একটি কলেজ, সেখানে এই ধরনের দুর্নীতি চলছে। উনি একজন বিধায়ক, উনি প্রপার আইন মেনে আইনি কর্তৃপক্ষকে দিয়ে এটা উনি করালেন না কেন? এই প্রশ্ন তো থাকবেই।